বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব, সদ্য বহিষ্কৃত এবং গ্রেফতারকৃত ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মেহেদী হাসান মুকুল পেদার একমাত্র সন্তান। আমার বাবাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাদণ্ড ভোগ করতেছে। মূলত আমার বাবার উপরে একটি অভিযোগ আনা হয়, যাতে উল্লেখ করা হয় যে তিনি গত 20 তারিখ সোমবার একটি হিন্দু পরিবারের সদস্য দিলীপ দেবনাথের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি এবং রামদা দিয়ে হুমকি দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তাকে থানায় অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে এবং গলাচিপা বার্তা ও গলাচিপা সংবাদে একটি সাক্ষাৎকার দেয় দিলীপ দেবনাথ। উক্ত দায়েরকৃত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ইচ্ছাপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এই বানোয়াট কাহিনী সাজায়। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরের সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কার আদেশ পাঠানো হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় কমিটি কিভাবে এই ইউনিয়ন নেতাকে উপজেলা জেলা কমিটি বাদে কেন্দ্র থেকে বহিষ্কার করে? 24/4/2023 সালে সিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বশিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ নোটিশ দেওয়া হয়। আমাদের চিকনিকান্দি এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বশিরের বিরুদ্ধে একাধিক সালিশ ব্যবস্থা এবং বিভিন্ন ভূমি দখল বিভিন্ন মামলার সাথে তাকে সংযুক্ত করা হয়। এর প্রেক্ষিতে 2023-এর 24 তারিখ এপ্রিল মাসে তাকে একটি কারণ নোটিশ দেওয়া হয়, যেটা আমার মোবাইল এখন আছে। উক্ত কারণ নোটিশ দেওয়ার পরও দল তাকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারপর 20/4/2025 দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সালিশ ব্যবস্থার সাথে যুক্ত থাকার কারণে এবং দলীয় 31 দফা তারেক রহমানের বাস্তবায়নের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে তাকে আবার লিগ্যাল নোটিশ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন সাপেক্ষে তাকে একটি তার বিরুদ্ধে একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরেও তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। যেই লোকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ করা উঠেছে, যেমন দিলীপ দেবনাথ, যার কাছ থেকে আমার বাবা মেহেদী হাসান মুকুল পেদা যার বিরুদ্ধে এটা অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যা যে তিনি দিলীপ দেবনাথের কাছ থেকে চাঁদা দাবি করছে। আচ্ছা, আমার প্রশ্ন, দিলীপ দেবনাথ পেশায় কি? পেশায় একজন সাধারণ দিনমজুর, একজন মোটরসাইকেল ড্রাইভার, যিনি প্রত্যেকদিন নিজের জীবন পরিচালনা করতে যার কষ্ট হয়, দৈনন্দিন জীবনে যে জীবনের সাথে যুদ্ধ করে চলে, তার কাছে কি মুকুল পেদার মাথায় কি মানে কমন সেন্স নাই, সাধারণ জ্ঞান নাই যে তার কাছে এরকম একটা সাধারণ দিনমজুরের কাছে 2 লক্ষ টাকা চাঁদা চাইবে? একটা মিথ্যা ভিত্তির কিভাবে একজন আসামিকে গ্রেফতার করা হয়? একটা মিথ্যা অভিযোগ যার কোনো প্রমাণ নাই এবং এই সম্বন্ধে কোনো সাংবাদিক শুধু এক পক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং ঘটনাস্থলে তারা উপস্থিত হয়নি। তারপরও কিভাবে ওই রিপোর্টের মোতাবেক এবং সাধারণ একটা থানায় জিডি করার ভিত্তিতে আমার বাবাকে গ্রেফতার করা হয় কালকে এবং তাকে বলে গিয়েছে যে ভাই ওসি স্যার আপনার সাথে কথা বলবে, এই প্রেক্ষিতে আপনি একটু দেখা করবেন, তারপর চলে আসবেন, আপনাকে ওসি স্যার সালাম জানাইছে। এইটা বলে তাকে নিয়ে যায়। তারপর আমরা যখন পরিবারবর্গ তার সাথে দেখা করতে যাই তখন তাকে ছাড়ে না, বিভিন্ন তালবাহানা করে। উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সেখানে আসে বিএনপির, আসার পর তারা লুবিং করে যে যাতে তাকে না ছাড়ানো হয়। তাহলে এর উদ্দেশ্য কি? যদি আমার বাবাকে মুক্তি না দেয় সেটা বাদীপক্ষ বুঝবে বা আমরা আসামি পক্ষ বুঝবো, কিন্তু সেখানে উপজেলা বিএনপির কাজ কি? তারা যে ওখানে গিয়ে বলছে যে ছাড়া যাবে না, তাদের ওখানে স্বার্থ কি? আমার প্রশ্ন, তাহলে কি আমার বাবাকে গ্রুপিং রাজনীতির শিকার? তাহলে কি এটা চাঁদাবাজির মামলা নাকি বিএনপির কোন পক্ষের স্বার্থ হাসিল করা? যদি চাঁদাবাজির মামলা হয় সেটা থানার লোক আসবে, স্থানীয় পর্যায়ে তদন্ত করবে, বা কোর্টে মামলা হলে সেটাও তদন্ত হবে, তদন্ত পর তারপর অ্যারেস্ট করবে, তারপর যে শাস্তি হয় আমার বাবার, তা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মেনে নেব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা চাঁদাবাজির মামলা হয় তাহলে তাকে গ্রেফতার করার পরে কেন ওখানে উপজেলা বিএনপি সুপারিশ করতে যায় তা বাদীপক্ষ হয়ে যে ওকে মুক্তি দেওয়া যাবে না, এই বিষয়ে প্রশাসনকে চাপ দেওয়া হয়? তাহলে আমার প্রশ্ন, যদি আমার বাবা চাঁদাবাজির দায়ে হয় তাহলে সেখানে বিএনপির লোকজন মানে বিএনপির এক গোষ্ঠী তাদের ওখানে ভেটো দেওয়ার দরকার কি? ওখানে কালকে আপনার 11টার দিকে এরকম একটা লুবিং চলছে যে ওই বাদীপক্ষ বলছে এটা আমরা মানুষের প্ররোচনায় দিয়েছি, এটা আমাদের ভুল হয়েছে। আসলে এই ঘটনাটা কেন্দ্র হয়েছে আমার ছোট চাচা আরিফ পেদাকে নিয়ে। তিনি আর দিলীপ একসাথে চলাফেরা করে, দুইজনে একসাথে সবসময় ঘুরে ফেরে। তারা এই মানে এক চলাফেরার সাপেক্ষে তারা একটা গন্ডগোল করছে, মারামারি করছে। সেখানে আমার বাবা উপস্থিত ছিল না, কিছু ছিল না। ওই সাপেক্ষে দিলীপ হয়তো কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে যায়, যাওয়ার পর তারা তাকে বুদ্ধি দিয়ে আরিফ পেদাকে মাইনাস করে উল্টো আব্বুর নামে এই যে মিথ্যা মামলা দিয়ে মানহানি করা হয়। এটার জবাব আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির
সকল নেতৃবৃন্দের কাছে চাই এবং আমার নেতা জনাব তারেক রহমানের কাছে চাই, মেহেদী হাসান মুকুল পেদার জন্য যদি একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে কারাদণ্ড ভোগ করতে হয়, তাহলে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের জন্য কি আইন আলাদা? যদি আমার বাবা মিথ্যা অভিযোগে দণ্ডিত হয়, সাধারণ একটা থানায় জিডি হয়, সেই জিডির পরিপ্রেক্ষিতে যদি তাকে গ্রেফতার করে, মানে ওসি সালাম জানাইছে এটা বলে গ্রেফতার করে নিয়ে গিয়ে সেখানে বসে যদি থানায় বসে বিএনপির সুপারিশে যদি মামলা নিয়ে তাকে আবার পরদিন চালান দিয়ে আপনার কোর্টে পাঠানো হয়, এই ইউনিয়ন বিএনপির, যে ইউনিয়ন বিএনপিতে আমার বাবা রাজনীতি করে, এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বশির, যার বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারি, একাধিক অর্থ হাসিল, আপনার জায়গা জমি দখল, সালিশ ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন অভিযোগ এবং 2বার যে কারণ দর্শানো নোটিশ খায়, তবুও তাকে বহিষ্কার করা হয় না, তাহলে আমার বাবার জন্য কি আলাদা আইন? আমি তারেক রহমানকে বলছি, তার কাছে আমার বিনীত আহ্বান, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, তার সুপারিশ আমার পরিবার থেকে করা হবে না, কারণ আমি আমার এক বাবার সন্তান, কোনো অবৈধ পথে আসা ইনকাম আমরা ভক্ষণ করব না। তাই আমার একটাই দাবি জনাব তারেক রহমানের কাছে, যদি এই ভিডিওটা জনাব তারেক রহমানের কাছে পৌঁছায়, তিনি যেন অনতিবিলম্বে একটি টিম গঠন করে, কারণ স্থানীয় পর্যায়ে যারা আছে তাদের মধ্যে দুর্নীতিতে তারা একদম নিমজ্জিত, তারা দুর্নীতির বাইরে তারা কিছুই বোঝে না, তারা এমনভাবে দুর্নীতি একটা টাকার কাছে তারা বিক্রি হয়, তাদের দ্বারা যদি কোনো কমিটি গঠন করা হয় তারা এটা উল্টো রিপোর্ট দেবে। তারেক রহমান নিজ হস্তে যদি কোনো কমিটি গঠন করে বা কোনো তার বিশ্বস্ত কাউকে দিয়ে কোনো কমিটি গঠন করে এখানে পাঠানোর পরিপ্রেক্ষিতে যদি তারা তদন্ত করার পর যদি মুকুল পেদা আমার বাবা হোক যাই হোক, আমি নিরপেক্ষভাবে বলছি, যদি মুকুল পেদা দোষী সাব্যস্ত হয় যে তিনি এই চাঁদাবাজির সাথে জড়িত, তাহলে আমার বাবার ব্যাপারে আমার ফ্যামিলি থেকে কোনো সুপারিশ করা হবে না এবং যা শাস্তি হবে, আমরা আইনের প্রতি আস্থাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, মুকুল পেদার যা শাস্তি হবে তা আমরা মেনে নেব, কিন্তু আইন পরিপন্থী, আইনের বিরুদ্ধে গিয়ে একজন লোককে জোরপূর্বক ভাবে থানায় নিয়ে ওসি স্যার কথা বলবে বলে যদি তাকে থানায় রাত পর্যন্ত আটকিয়ে রেখে তারপর যদি তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়, তারপর তাকে পরদিন চালান দেওয়া হয়, তাহলে এটা কি তাহলে চাঁদাবাজির বিষয়, নাকি মুকুল পেদা অন্য কোনো গ্রুপিং রাজনীতি করে তার বিষয়? অবশ্যই তাহলে এটা গ্রুপিং রাজনীতি, কারণ যারা এইসব ওই বাদীপক্ষের সাপোর্ট নিয়ে যারা আমাদের এইসব হেয় প্রতিপন্ন করছে তারা অন্য গ্রুপের রাজনীতি করে। আপনারা সবাই জানেন এই বিএনপির মধ্যে 2টো গ্রুপ আছে, ওই গ্রুপের ভিত্তিতে আমার বাবা একটা গ্রুপ করে না। রাজনীতিতে সব অবশ্য আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, কিন্তু আমাদের কথা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাদের কোনো নেতাকে পছন্দ থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে একজনকে ভালোবাসি, আপনি একজনকে ভালোবাসেন, এটা থাকবে, দলমত নির্বিশেষে এটা থাকে, আমার নেতাকে আমি মানি, আরেকজন নেতাকে মানে, এইটাই স্বাভাবিক। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার আমার যে এখন লাইফের উপর রিস্ক আছে, কারণ আমি অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছি, এখন আমার কি প্রোটোকল কি প্রশাসন দিতে পারবে? যদি না দিতে পারে তাহলে বলে দিন যে আপনাদের প্রশাসন ব্যর্থ, তাহলে দরকার নেই, এই দেশে বসবাস করার আমাদের ভুল। আমার বাবা দীর্ঘ 16 বছর, দীর্ঘ 17 বছর এলাকায় থাকতে পারেনি, দীর্ঘ নির্যাতনের শিকার, তার একটা আঙ্গুল আওয়ামী লীগ সরকারের আমলে রামদার আঘাতে একটা আঙ্গুল তার নেই, তার পার রক কেটে দিয়েছে শুধু একমাত্র কারণে দুর্দিনে শহীদ জিয়া রাজনীতি করে, তার নামে 21টা মামলা, প্রত্যেকটা মামলা পুলিশ মার্ডার, বোমা মামলা, মিথ্যা মামলা, স্বৈরাচার শেখ হাসিনা আমলে দিয়ে তাকে হ্যায়পূর্ণ করা হয়, তাকে মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করা হয়। নির্যাতনের নিপীড়নে আমরা জর্জরিত। 5 তারিখের আগে আমি আমার মায়ের কানের জিনিস বন্ধক রেখে আমার বাবাকে আমি ছাড়িয়েছি ঘুষ দিয়ে, কারণ চালান হলে 1-1.5 বছরের নিচে ছাড়ে না। বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার, আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই, পালিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক অত্যাচার হয়েছি। আমি এসএসসি পরীক্ষার্থী, এখানে আসছি বাড়ি ছুটিতে, আমাকে হয়রানির শিকার করা হয়, আমাকে এখান থেকে মামলা দেওয়া হয়। আমি এসএসসি পরীক্ষার্থী একজন, আমি নাকি আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছি। আদৌ আমি দেশে থাকি না, আমি পটুয়াখালী সরকারি জুবলি স্কুল থেকে পড়াশোনা করেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত নির্যাতন, এত ত্যাগ এই দলের জন্য, এই বিএনপির জন্য মাঠ পর্যায়ে একজন মুকুল পেদা একদিনে তৈরি হয়নি। তিনি দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, আমার বাবা, আমি দীর্ঘ 7 বছর আমার বাবাকে আমি দেখতে পারিনি, পালিয়ে বেরিয়েছে, বিভিন্ন মামলা হামলা শিকারে জর্জরিত হয়ে গেছে। এত অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত, তাহলে কি ত্যাগীদের মূল্যায়ন নেই? বিএনপি এই যে গ্রুপিং এর জন্য একসময় ধ্বংস হয়ে যাবে। গ্রুপিং রাজনীতি, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা যে দলই হোক, গ্রুপিং রাজনীতি অত্যন্ত ভয়াবহ। আমরা চাচ্ছি বিএনপিকে ঐক্যবদ্ধ করতে, কিন্তু অসহায় আমার বাবা, আমি বুকে হাত রেখে বলতে পারি, এই গলাচিপা 10 মিনিট যারা নেতৃত্ব দিচ্ছে, যারা এখনকার নেতা হয়েছে, তাদের থেকে আমার বাবার নামে গত 5 আগস্টের আগে মামলা অত্যধিক বেশি, রাজনৈতিক মামলা, ঢাকার হরতাল অবরোধ, প্রত্যেকটা কাজে, সরকার পতনের কাজে, প্রত্যেকটা দলীয় কাজে আমার বাবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাহলে
প্রশ্ন আসতে হবে। এই যে আপনার বাবার বিরুদ্ধে দিলীপ বিপ্লব নামে এক লোক থানায় জিডি করেছে। জি। এবং জিডি করার পরে হ্যাঁ। সেখানে সাংবাদিকদের কাছে সে বক্তব্য দিত। সেই বক্তব্য প্রকাশ করার পরে আপনার বাবা সাংবাদিককে যে হুমকি দিছে, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? জি, এই বিষয়ে আমি অবগত। মূলত ওই সাংবাদিককে ফোন দিয়ে আবু বলেছে যে, "ভাইয়া আপনি তো একতরফাভাবে নিউজটা প্রকাশ করছেন। আপনার তো উচিত ছিল যে ২ পক্ষের নিউজটা একসাথে নিয়ে তারপর পাবলিশ করা। তাহলে আপনি এটা কিভাবে করলেন?" ওই সাংবাদিক বলছে, "আমি করছি। আপনার কিছু থাকলে আপনি করেন।" মানে ওই যে কথাটা বলছে ওটা আর ক্লিপে দেয়নি। কিন্তু সে যে ওই কথাটা বলার পর কারণ তার তো মাথা মানে একদম খারাপ, কারণ যেহেতু একটা ত্যাগী কর্মী তারপর এই মিথ্যা অপবাদ, তার তো হয়তো মেজাজ গরম একটু। এইজন্য সে বলছে যে যেটা আপনারা শুনছেন ওটা বলছে, এটা আমরা অস্বীকার করার কিছু নাই। কিন্তু তার আগে সে সুন্দরভাবে বলছে। কিন্তু সাংবাদিকদের কথা ছিল উচ্ছৃঙ্খল। তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছে। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।